এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। পরপর 7 বার ভয়ঙ্কর বিস্ফোরণে কাঁপল দুবাই, হাই অ্যালার্ট জারি। খেলা খেলে দিল ইরান। 10টি দেশ ছেড়ে পালিয়েছে মার্কিন সেনারা। ইরানের গোপন অস্ত্রে সরাসরি আমেরিকা ও ইউরোপে হামলা শুরু। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মরুভূমির ঝলমলে শহর দুবাই, সেখানে প্রতিনিয়ত ডানা মেলে আধুনিকতার নিত্য নতুন স্বপ্ন। কিন্তু হঠাৎ করেই ভোরের আলো ফোটার আগে সেই স্বপ্নের আকাশে যেন নেমে এলো এক ঘন কালো মেঘের ছায়া। মাত্র 20 মিনিটের ব্যবধানে একের পর এক বিকট বিস্ফোরণে কেঁপে উঠল চারপাশ। বুধবার ভোরে দুবাইয়ের দক্ষিণাঞ্চলের জেবেল আলী শিল্পাঞ্চলের আকাশ হঠাৎ করেই ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়। চোখের পলকে পরপর 7টি বিকট বিস্ফোরণের শব্দে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই দৃশ্য। চারদিকে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক, আর বিশ্ব জুড়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা। এদিকে মার্কিন অস্ত্রের মজুদ শেষ। ট্রাম্প ও হেক্সেথ তুমুল ঝগড়া। ট্রাম্পের গোপন বৈঠকে তোলপাড়। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতির মধ্যেই মার্কিন অস্ত্র ও গোলাবারুদের মজুত নিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের মধ্যে এ নিয়ে তীব্র বাকবিতণ্ডা হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। তবে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস এবং প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন উভয় পক্ষই এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে উড়িয়ে দিয়েছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প অভিযোগ তোলেন দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর এর ঘাটতি সম্পর্কে তাকে সঠিক তথ্য দেওয়া হয়নি। তার ধারণা ছিল এই সমস্যার সমাধান আগেই হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, বৈঠকে প্রশ্নের মুখে পড়ে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ তার ডেপুটি স্টিফেন ফেইনবার্গের ওপর দায় চাপানোর চেষ্টা করেন। এদিকে এ যেন অলৌকিক। ইরানি মিসাইল না কমে বেড়ে যাচ্ছে। ট্রাম্পের মিসাইল প্রায় শেষ, মজদবার বাড়ছে। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এটি যেন অলৌকিক রূপকথার গল্প। তবে কি সত্যি সৃষ্টিকর্তার আশীর্বাদ পেয়েছে ইরান? যেখানে স্বয়ং পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে মার্কিন মিসাইলের মজুদ শেষের পথে, সেখানে একটানা হামলা করেও কমেনি ইরানের মিসাইলের সংখ্যা। বরং যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে ক্রমাগত মিসাইল উৎপাদন করেই যাচ্ছে ইরান। আর তাই তো ট্রাম্প যেখানে ঘোষণা দিয়েও হামলা করতে পারেনি ইরানে, উল্টো দিকে ভয় ডরহীন ইসলামী বিপ্লবী গার্ড যুদ্ধের জন্য জানাচ্ছে ওপেন চ্যালেঞ্জ। যুদ্ধের গল্পটা সবাই বলে, কিন্তু যুদ্ধবিরতির গল্পটা আসলে কজন বলে? অথচ সেখানেই লুকিয়ে থাকে আসল রহস্য। সেটি যেন আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল পারস্য শক্তিখ্যাত ইরান। দেশটির দাবি যুদ্ধবিরতি ছিল তাদের জন্য পুনর্গঠনের সময়। এদিকে গোপন বৈঠকে 20 মুসলিম দেশ কঠিন চাপে ইসরায়েল এনেই থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। গাজা যুদ্ধ, হরমুজ সংকট, মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা, সবকিছুর মাঝেও হঠাৎ করেই একটি ইস্যুতে একজোট হয়ে গেল প্রায় 20টি মুসলিম দেশ। এবার আলোচনার কেন্দ্রবিন্দু গাজা নয়, ইরানও নয়, কেন্দ্রে রয়েছে আল আকসা মসজিদ। জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা শুধু ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপই বাড়াবে না, বরং আন্তর্জাতিক অঙ্গনেও নতুন বিতর্কের জন্ম দেবে। আর সেই বৈঠকের পরই প্রশ্ন উঠছে, আল আকসা ইস্যুতে কি এবার সত্যি একজোট হচ্ছে মুসলিম বিশ্ব? এদিকে এবার নতুন খেলায় মেতেছে ইরান। কুয়েতে মার্কিন ঘাঁটিতে ভয়াবহ তাণ্ডব এনেই থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের ভয়াবহ ড্রোন তাণ্ডবে কুয়েতে থাকা একটি মার্কিন ঘাঁটিতে নরক নেমে এসেছে। যে হামলার পর ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে যে মার্কিন বাহিনী যদি ফের ইরানে হামলার দুঃসাহস করে, তবে এই অঞ্চলে তাদের আর কোনো ঘাঁটি অবশিষ্ট থাকবে না। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর কুয়েতে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে। মঙ্গলবার সকালে এ বিষয়ে অবগত একটি সূত্র দি জেরুজালেম পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি আরও জানায়, এই হামলাটি অন্তত 3টি ড্রোন ব্যবহার করে চালানো হয়েছে। এদিকে বড় হেলিকপ্টার দুর্ঘটনা থেকে বাঁচলেন ডোনাল্ড ট্রাম্প। অল্পের জন্য হলো শেষ রক্ষা। এনেই থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ওয়াশিংটনের বুকে ঘটল এক অদ্ভুত আতঙ্কের পরিস্থিতি, যা নিয়ে এখন তোলপাড় পুরো মার্কিন প্রশাসন। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী মেরিন ওয়ান কপ্টারটি এক বাণিজ্যিক বিমানের অত্যন্ত কাছাকাছি চলে আসে। পরিস্থিতি এতটাই বিপজ্জনক হয়ে উঠেছিল যে বড় ধরনের এক বিপর্যয় ঘটতে পারত বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই চাঞ্চল্যকর তথ্য। গত মঙ্গলবার ওয়াশিংটনের আকাশসীমায় এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সাথে যোগাযোগের এক গুরুতর ভুল বোঝাবুঝির কারণে এই ঘটনাটি ঘটে। কপ্টারটি একটি যাত্রীবাহী বিমানের থেকে 1 মাইলেরও কম দূরত্বে চলে এসেছিল, যা বিমান চালনার নিরাপত্তায় চরম উদ্বেগের সৃষ্টি করেছে। ঘটনার পরই নড়ে চড়ে বসেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড বা NTSB ইতিমধ্যে এই ঘটনার একটি উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের ভেতরে প্রচন্ড রকমের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। কি নিয়ে? বিষয়টা আর কিছু নয়, ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আমেরিকা যে প্রচুর পরিমাণে অস্ত্র খরচ করে ফেলেছে এবং এখন নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে, এই বিষয়টি নিয়ে পিট হেগসেথের সাথে ট্রাম্পের উত্তপ্ত বাক্য বিনিময়। কোথায়? ওই যে সেদিন বলেছিলাম ক্যাম্প ডেভিডে বৈঠক, সেই বৈঠকে। এবার সেই ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আবার সতর্কবার্তা দিয়েছে
আমেরিকা যদি কোনো রকমের ইরানের উপরে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যের যত গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা আছে তার সমস্ত সবগুলো ধ্বংস করে দেওয়া হবে। ইরানের হুঁশিয়ারি এটা। একই সাথে ওমানের সাথে ইরানের যে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে সমঝোতা হতে যাচ্ছে বা চূড়ান্ত হয়েছে, বলা হচ্ছে যৌথ ঘোষণা খুব শিগগিরই আসবে। তাতে পরিষ্কার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিটি জাহাজকে 5 থেকে 7% টোল দিতে হবে। আমি সবসময় বলেছি দর্শক, ইরানের পক্ষে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকা সম্ভব না। এবং যে সাঁড়াশি আক্রমণ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল 40 দিন ধরে, তারপরে 13 দিন ধরে তারা যেই হামলা করেছে, যে কোনো দেশ ধ্বংস হয়ে যাবার কথা। কিন্তু ইরান টিকে আছে, শুধু টিকে নেই, হরমুজ প্রণালীতে তার নিয়ন্ত্রণও সে এখন প্রতিষ্ঠা করে ফেলছে। ওমানের সাথে চুক্তি করছে এবং সেখানে তারা বলছে যে হরমুজে চলাচল জাহাজের উপর ট্যাক্স নেবে, তাদের নিরাপত্তা, তার সুযোগ সুবিধা বৃদ্ধি, পুরো দায় দায়িত্ব ইরানের নেবে। এবং এখন দেখেন আমেরিকা কিন্তু চুপ করে বসে আছে। তো এটা সম্ভব কিভাবে হয়েছে? সম্ভব হয়েছে এই কারণে, ইরানের ইসরায়েলের পিছনে যেমন যুক্তরাষ্ট্রের শক্তি, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যেমন প্রকাশ্যে হামলা করেছে, ইরানের সাথে অন্য কোনো বড় দেশ যুক্ত হয়নি সত্য, কিন্তু তারা জান প্রাণ দিয়ে কিন্তু ইরানকে সহায়তা করে। মরুভূমির ঝলমলে শহর দুবাই, সেখানে প্রতিনিয়ত ডানা মেলে আধুনিকতার নিত্য নতুন স্বপ্ন। কিন্তু হঠাৎ করে ভোরের আলো ফোটার আগে সেই স্বপ্নের আকাশে যেন নেমে এলো এক ঘন কালো মেঘের ছায়া। মাত্র 20 মিনিটের ব্যবধানে একের পর এক বিকট বিস্ফোরণে কেঁপে উঠল চারপাশ। বুধবার ভোরে দুবাইয়ের দক্ষিণাঞ্চলের জেবেল আলী শিল্পাঞ্চলের আকাশ হঠাৎ করেই ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়। চোখের পলকে পরপর 7টি বিকট বিস্ফোরণের শব্দে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই দৃশ্য। চারদিকে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক, আর বিশ্ব জুড়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই ঘটনার পরপরই আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার তাপীয় উপগ্রহ চিত্রে জেবেল আলী বন্দরের পাশের একটি গুদাম এলাকায় আগুনের তীব্র উপস্থিতি ধরা পড়ে। অন্যদিকে ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি দাবি করতে শুরু করে এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও ক্ষেপণাস্ত্র হামলার অংশ। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে প্রকৃত সত্য তুলে ধরে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা WAM এবং দুবাই মিডিয়া অফিস। দুবাই সিভিল ডিফেন্সের বরাত দিয়ে তারা জানায় ঘটনাটি কোনো বিদেশি হামলা ছিল না। মূলত দুবাই সাউথ এলাকার একটি কমার্শিয়াল ওয়ার্কশপে আকস্মিক আগুন লাগার কারণে এই বিপত্তি। সেখানে থাকা বেশ কয়েকটি বড় ট্রাক এবং ক্যারাভ্যানের ফুয়েল ট্যাঙ্কে আগুন ধরে যাওয়ার পরপর 7টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। দুবাই প্রশাসনের আনুষ্ঠানিক বিবৃতি অনুযায়ী ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং চমৎকার বিষয় হলো এই ভয়াবহ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধে ইতিমধ্যে 2 জনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে এই ঘটনা বিশ্বজুড়ে বড় আলোড়ন তৈরি করলেও শেষ পর্যন্ত এটি একটি দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড বলেই নিশ্চিত করেছে দুবাই কর্তৃপক্ষ। ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতির মধ্যেই মার্কিন অস্ত্র ও গোলাবারুদের মজুত নিয়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের মধ্যে এ নিয়ে তীব্র বাকবিতণ্ডা হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। তবে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস এবং প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন উভয় পক্ষই এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে উড়িয়ে দিয়েছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প অভিযোগ তোলেন দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর এর ঘাটতি সম্পর্কে তাকে সঠিক তথ্য দেওয়া হয়নি। তার ধারণা ছিল এই সমস্যার সমাধান আগেই হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, বৈঠকে প্রশ্নের মুখে পড়ে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ তার ডেপুটি স্টিফেন ফেইনবার্গের ওপর দায় চাপানোর চেষ্টা করেন। একই দিনে CNN এর প্রকাশিত অপর এক প্রতিবেদনে জানানো হয়, সাম্প্রতিক সামরিক তৎপরতার কারণে মার্কিন সামরিক বাহিনী তাদের থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় 80% এবং প্যাট্রিয়ট ব্যবস্থার প্রায় 50% ইন্টারসেপ্টর ব্যবহার করে ফেলেছে, যা যুক্তরাষ্ট্রের নিজস্ব প্রতিরক্ষায় উদ্বেগজনক সংকট তৈরি করেছে। তবে এসব খবরের তীব্র প্রতিবাদ জানিয়েছে হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনকে শতভাগ ভুয়া আখ্যা দিয়ে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের তার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের উপর পূর্ণ আস্থা রয়েছে। অনুরূপ বক্তব্য এসেছে পেন্টাগনের পক্ষ থেকেও। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানান, প্রতিরক্ষামন্ত্রী কাউকে বিভ্রান্ত করেননি এবং অস্ত্র ফুরিয়ে যাওয়া কিংবা অভ্যন্তরীণ মতবিরোধের খবরগুলো সত্য নয়। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও এই প্রতিবেদনগুলো প্রত্যাখ্যান করে দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ গোলাবারুদ মজুত রয়েছে এবং দেশের সামরিক কারখানাগুলোতে উৎপাদন দ্রুত বৃদ্ধি করা হচ্ছে। তবে নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট মজুতের পরিমাণ প্রকাশ করতে রাজি হননি। এদিকে NBC নিউজ এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধের অগ্রগতি এবং পরবর্তী কৌশল নিয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরে স্পষ্ট মতভিন্নতা রয়েছে। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার মতে, এই যুদ্ধের মূল লক্ষ্য ও শেষ পরিণতি কি হবে সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, যা ভবিষ্যৎ সামরিক পরিকল্পনাকে জটিল করে তুলছে। ট্রাম্প ঘনিষ্ঠ এক সূত্র NBC-কে জানিয়েছে, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় প্রেসিডেন্ট কিছুটা হতাশ। তিনি ভেবেছিলেন তেহরানকে দ্রুত সমঝোতায় আনা সম্ভব হবে, কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন রূপ নিচ্ছে।
সামগ্রিক উত্তেজনার মধ্যেও ট্রাম্প দাবি করেছেন যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যস্থতায় আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে অগ্রগতি হচ্ছে। তবে ট্রাম্পের এই দাবি খণ্ডন করেছে ইরান। তেহরান স্পষ্টভাবে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সরাসরি কোনো আলোচনা হয়নি। হরমুজ প্রণালী সংক্রান্ত আলোচনাটি কেবল প্রতিবেশী দেশ ওমানের সঙ্গেই চলছে এবং সেখানে একটি কূটনৈতিক সমঝোতার চেষ্টা অব্যাহত রাখা হয়েছে। এটি যেন অলৌকিক রূপকথার গল্প। তবে কি সত্যি সৃষ্টিকর্তার আশীর্বাদ পেয়েছে ইরান, যেখানে স্বয়ং পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে মার্কিন মিসাইলের মজুদ শেষের পথে, সেখানে একটানা হামলা করেও কমেনি ইরানের মিসাইলের সংখ্যা, বরং যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে ক্রমাগত মিসাইল উৎপাদন করেই যাচ্ছে ইরান। আর তাই তো ট্রাম্প যেখানে ঘোষণা দিয়েও হামলা করতে পারেনি ইরানে, উল্টো দিকে ভয় ডরহীন ইসলামী বিপ্লবী গার্ড যুদ্ধের জন্য জানাচ্ছে ওপেন চ্যালেঞ্জ। যুদ্ধের গল্পটা সবাই বলে, কিন্তু যুদ্ধবিরতির গল্পটা আসলে কজন বলে? অথচ সেখানেই লুকিয়ে থাকে আসল রহস্য। সেটি যেন আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল পারস্য শক্তি খ্যাত ইরান। দেশটির দাবি যুদ্ধবিরতি ছিল তাদের জন্য পুনর্গঠনের সময়। সংঘাতের বিরতিকে কাজে লাগিয়ে নিত্য নতুন ক্ষেপণাস্ত্র তৈরিতে মনোযোগ দিয়েছে তারা। বৃদ্ধি করেছে অত্যাধুনিক ড্রোন উৎপাদনের ক্ষমতা, পাশাপাশি আরও ধারালো করেছে নিজেদের সামরিক সক্ষমতা। ঠিক একই সময়ে চাপের মুখে পড়েছে আমেরিকা। গেল 5 মাসের যুদ্ধে উল্লেখযোগ্যভাবে কমে এসেছে যুক্তরাষ্ট্রের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ। এটি কোনো রহস্য উপন্যাস কিংবা কল্প কাহিনী নয়। দুটি আন্তর্জাতিক বার্তা সংস্থা আল জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনেই সম্প্রতি উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। 5 মাসের যুদ্ধে অনেকটাই বদলে গেছে হিসাব নিকাশ। এগিয়ে গিয়েছে মোজতবা খামেনির ইরান, আর পিছিয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর আইআরটিসির মুখপাত্র হোসেন মোহব্বির দাবি, যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা ও উৎপাদন ক্ষমতা আরও বৃদ্ধি করেছে ইরান। অন্যদিকে মার্কিন ইসরায়েলি জোটের ধারাবাহিক হামলাও ধ্বংস করতে পারেনি ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র আর ড্রোন অবকাঠামোগুলোকে। এখনো সক্রিয় আছে দেশ জুড়ে ছড়িয়ে থাকা উৎপাদন কেন্দ্রগুলো। এমনটাই বলছেন আইআরজিসির সাবেক কমান্ডার হোসেন কানানি মোঘাদ্দাম। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মাজিদ এবনে রেজার দাবি, যুদ্ধের পুরোটা সময় ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন সচল রেখেছিল ইরান, বরং সে সময়টিতেই ইরানের ড্রোন উৎপাদন যুদ্ধের আগের তুলনায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামানিয়ার ভাষ্যমতে, ক্ষতিগ্রস্ত অস্ত্র মেরামত, নতুন অস্ত্র উৎপাদন, আধুনিক সরঞ্জাম বাহিনীতে যুক্ত করা ও নতুন প্রজন্মের ড্রোন যুদ্ধক্ষেত্রে মোতায়েন এখনো অব্যাহত আছে। অন্যদিকে মার্কিন সেনারা তাদের মজুদে থাকা আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম আর প্রিসিশন স্ট্রাইক মিসাইলের প্রায় পুরোটাই ব্যবহার করে ফেলেছে। মার্কিন নৌবাহিনীর প্রধান দূরপাল্লার অস্ত্র টমাহক ক্রুজ মিসাইলের মজুদও নেমে এসেছে প্রায় অর্ধেকে। একই সঙ্গে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে প্যাট্রিয়ট ও থার্ড প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ। ধারণা করা হচ্ছে এমন পরিস্থিতি চলমান থাকলে একই সময়ে একাধিক অঞ্চলে চ্যালেঞ্জের মুখে পড়বে আমেরিকার বৈশ্বিক সামরিক সক্ষমতা। গাজা যুদ্ধ, হরমুজ সংকট, মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা, সবকিছুর মাঝেও হঠাৎ করেই একটি ইস্যুতে একজোট হয়ে গেল প্রায় 20টি মুসলিম দেশ। এবার আলোচনার কেন্দ্রবিন্দু গাজা নয়, ইরানও নয়, কেন্দ্রে রয়েছে আল আকসা মসজিদ। জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা শুধু ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপই বাড়াবে না, বরং আন্তর্জাতিক অঙ্গনেও নতুন বিতর্কের জন্ম দেবে। আর সেই বৈঠকের পরই প্রশ্ন উঠছে, আল আকসা ইস্যুতে কি এবার সত্যি একজোট হচ্ছে মুসলিম বিশ্ব? ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, আম্মানে অনুষ্ঠিত বৈঠকে প্রায় 20টি মুসলিম দেশের প্রতিনিধিরা অংশ নেন। তার ভাষায়, বৈঠকের পুরো আলোচনায় ছিল আল আকসা মসজিদে সাম্প্রতিক ইসরায়েলি পদক্ষেপ এবং পূর্ব জেরুজালেমের পরিস্থিতি নিয়ে। ফিদান বলেন, বৈঠকে অংশ নেওয়া দেশগুলো শুধু উদ্বেগ প্রকাশ করেনি, বরং যৌথভাবে কি ধরনের কূটনৈতিক ও বাস্তব পদক্ষেপ নেওয়া যায় তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। তাছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য সংকটের দিকে বিশ্বের মনোযোগ সরে গেলে ইসরায়েল গাজা, পশ্চিম তীর এবং আল আকসায় আরো সহজে পদক্ষেপ নিতে পারে। এই বৈঠকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল একটি স্থায়ী যৌথ ব্যবস্থা গঠনের সিদ্ধান্ত। আরব ও মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা সম্মত হয়েছেন পূর্ব জেরুজালেম এবং আল আকসা সহ ইসলামিক ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র স্থানগুলোতে ইসরায়েলের যে কোনো পদক্ষেপ নথিভুক্ত করার জন্য একটি স্থায়ী ডকুমেন্টেশন মেকানিজম তৈরি করা হবে। এর অংশ হিসেবে থাকবে একটি আন্তর্জাতিক মিডিয়া প্ল্যাটফর্ম, যেখানে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ, ছবি, ভিডিও এবং তথ্য সংগ্রহ করে আন্তর্জাতিক সংস্থা এবং বিশ্ব জনমতের সামনে তুলে ধরা হবে। অর্থাৎ এখন থেকে শুধু বিবৃতি নয়, প্রতিটি ঘটনাকে আন্তর্জাতিকভাবে নথিভুক্ত করার প্রস্তুতি নিচ্ছে মুসলিম দেশগুলো। ঘোষণায় অংশগ্রহণকারী দেশগুলো আরো বলেছে, পূর্ব জেরুজালেমের আরব, ইসলামিক ও খ্রিস্টান পরিচয় পরিবর্তনের যে কোনো চেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং তা গ্রহণযোগ্য নয়। তারা পুনর্ব্যক্ত করেছে, পূর্ব জেরুজালেমই ভবিষ্যৎ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী এবং 1967 সালের সীমান্তের ভিত্তিতে 2 রাষ্ট্রভিত্তিক সমাধানই স্থায়ী শান্তির একমাত্র পথ। আল আকসা মসজিদ নিয়েও ছিল কঠোর অবস্থান। ঘোষণায় বলা হয়েছে, আল আকসা কম্পাউন্ড শুধুমাত্র মুসলমানদের ইবাদতের স্থান। একই সঙ্গে আল আকসায় বসতি স্থাপনকারীদের প্রবেশ, মুসল্লিদের ওপর বিধিনিষেধ, খনন কাজ এবং ধর্মীয়
পরিস্থিতি পরিবর্তনের যে কোনো প্রচেষ্টার নিন্দা জানানো হয়েছে। একসময় আল আকসা ইস্যুতে মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া সীমাবদ্ধ থাকতো নিন্দা আর বিবৃতিতে, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। প্রায় 20টি দেশ একই টেবিলে বসে শুধু ক্ষোভ প্রকাশ করেনি, বরং যৌথ পদক্ষেপ, আন্তর্জাতিক প্রচার এবং ভবিষ্যৎ কূটনৈতিক কৌশল নিয়েও আলোচনা করেছে। এখন দেখার বিষয়, এই ঐক্য কেবল ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থাকে নাকি সত্যি ইসরায়েলের ওপর নতুন আন্তর্জাতিক চাপ তৈরি করতে সক্ষম হয়। ওয়াশিংটনের বুকে ঘটল এক অদ্ভুত আতঙ্কের পরিস্থিতি, যা নিয়ে এখন তোলপাড় পুরো মার্কিন প্রশাসন। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী মেরিন ওয়ান কপ্টারটি এক বাণিজ্যিক বিমানের অত্যন্ত কাছাকাছি চলে আসে। পরিস্থিতি এতটাই বিপজ্জনক হয়ে উঠেছিল যে বড় ধরনের এক বিপর্যয় ঘটতে পারত বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই চাঞ্চল্যকর তথ্য। গত মঙ্গলবার ওয়াশিংটনের আকাশসীমায় এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সাথে যোগাযোগের এক গুরুতর ভুল বোঝাবুঝির কারণে এই ঘটনাটি ঘটে। কপ্টারটি একটি যাত্রীবাহী বিমানের থেকে 1 মাইলেরও কম দূরত্বে চলে এসেছিল, যা বিমান চালনার নিরাপত্তায় চরম উদ্বেগের সৃষ্টি করেছে। ঘটনার পরই নড়ে চড়ে বসেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড বা NTSB ইতিমধ্যে এই ঘটনার একটি উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে। ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্ট থেকে ছেড়ে যাওয়া এটি কমার্শিয়াল বিমান এবং মেরিন ওয়ান কপ্টারের মধ্যে এই বিপজ্জনক দূরত্ব হ্রাসের বিষয়টি খতিয়ে দেখছে তারা। যদিও হোয়াইট হাউসের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে প্রেসিডেন্টকে নিয়ে কোনো রকম ঝুঁকি তৈরি হয়নি, হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই AFP-কে জানিয়েছেন মেরিন ওয়ান কপ্টারের পাইলটরা বিশ্বের অন্যতম সেরা বিমান চালক, তাই কোনো মুহূর্তের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিন্দুমাত্র বিপদের মুখে পড়েননি। মার্কিন বিমান নিয়ন্ত্রক সংস্থা FAA জানিয়েছে এয়ার ট্রাফিক কন্ট্রোলার, কমার্শিয়াল পাইলট এবং মেরিন ওয়ান উভয়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখছিল। তবে কেন এই দূরত্ব কমে গেল এবং এর পেছনে ঠিক কি কারণ ছিল তা খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী এই ধরনের পরিস্থিতিতে বিমানের মধ্যে কমপক্ষে 1.5 মাইল আনুভূমিক এবং 5 ফুট লম্বালম্বি দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। মঙ্গলবার দুপুর 2:30টার দিকে আমেরিকান এয়ারলাইন্সের একটি এবার E-70 বিমান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্ট থেকে উড্ডয়ন করার সময় মূলত এই ঘটনা ঘটে। যে কপ্টারটিতে প্রেসিডেন্ট ট্রাম্প ছিলেন তা এন্ড্রুজ এয়ার ফোর্স বেসের দিকে যাচ্ছিল। সেখান থেকে মার্কিন প্রেসিডেন্টের দিকে বিমানে চড়ে ক্যালিফোর্নিয়া যাওয়ার কথা ছিল। তবে এই ঘটনায় আমেরিকান এয়ারলাইন্স বা মেরিন কোর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, গত বছর জানুয়ারি মাসে একটি মারাত্মক বিমান সংঘর্ষের পর থেকেই ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর করা হয়েছে। তবুও এই সাম্প্রতিক ঘটনা প্রমাণ করে যে আমেরিকার আকাশসীমায় নিরাপত্তা নিশ্চিত করা এখনো বড় এক চ্যালেঞ্জ। ইরানের ভয়াবহ ড্রোন তাণ্ডবে কুয়েতে থাকা একটি মার্কিন ঘাঁটিতে নরক নেমে এসেছে। যে হামলার পর ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে যে মার্কিন বাহিনী যদি ফের ইরানে হামলার দুঃসাহস করে তবে এই অঞ্চলে তাদের আর কোনো ঘাঁটি অবশিষ্ট থাকবে না। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর কুয়েতে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে। মঙ্গলবার সকালে এ বিষয়ে অবগত একটি সূত্র দি জেরুজালেম পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি আরও জানায় এই হামলাটি অন্তত 3টি ড্রোন ব্যবহার করে চালানো হয়েছে। ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে স্থানীয় আরব গণমাধ্যম ইরাকের বসরা প্রদেশে বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছে। বসরা প্রদেশের সীমান্ত ইরান ও কুয়েত উভয়ের সাথেই সংযুক্ত। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং আরব গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে যে মঙ্গলবার সকালে কুয়েতে একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি পৃথক ঘটনায় ইউনাইটেড কিংডম মেরিটাইম অ্যান্ড ট্রেড অপারেশনস কেন্দ্র এক্সে একটি পোস্টে জানিয়েছে যে ওমানের উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজ একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ঘোষণা করেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা সোমবার বিকেলে শুরু হবে। ট্রাম্প আরও বলেছেন যে সপ্তাহান্তে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা বাতিল করা হয়েছে, কারণ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের আলোচকরা তাকে ফোন করে জানিয়েছেন যে তারা মনে করছেন হরমুজ প্রণালী এবং চূড়ান্তভাবে ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণ উভয় বিষয়ই একটি চুক্তি আসন্ন। তবে সোমবার ওয়াল স্ট্রিট জার্নাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইকে উদ্ধৃত করে জানিয়েছে যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আলোচনা চলছে না এবং আসন্ন কোনো বৈঠকেরও পরিকল্পনা নেই। বাঘাই ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরাকের একটি ধর্মীয় স্থান পরিদর্শনে গেলেও ইরানের বাকি সব আলোচক এখনও দেশেই রয়েছেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো প্রকার আলোচনা চলছে না। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুদ্ধমন্ত্রী পিট হেক্সেদের ভেতরে প্রচন্ড রকমের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। কি নিয়ে? বিষয়টা আর কিছু নয়, ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আমেরিকা যে প্রচুর পরিমাণে অস্ত্র খরচ করে ফেলেছে এবং এখন নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে, এই বিষয়টি নিয়ে পিট হেক্সেদের সাথে ট্রাম্পের উত্তপ্ত বাক্য বিনিময়। কোথায়? ওই যে সেদিন বলেছিলাম ক্যাম্প ডেভিডে বৈঠক, সেই বৈঠকে। এরপর সেই ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আবার সতর্কবার্তা দিয়েছেন, আমেরিকা যদি কোনো রকমের ইরানের উপরে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যের যত গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা আছে তার সমস্ত সবগুলো ধ্বংস করে দেওয়া হবে। ইরানের হুঁশিয়ারি এটা। একই সাথে ওমানের সাথে ইরানের যে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে সমঝোতা হতে যাচ্ছে বা চূড়ান্ত হয়েছে, বলা হচ্ছে যৌথ ঘোষণা খুব শিগগিরই আসবে। তাতে পরিষ্কার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিটি জাহাজকে 5 থেকে 7% টোল দিতে হবে। এই টোল যদি আদায় করে তাহলে ইরান বছরে
যে পরিমাণে অর্থ পাবে, বড় বড় টেকনোলজি কোম্পানি এনভিডিয়া, অ্যালফাবেট, মাইক্রোসফট, অ্যাপেল, এই সমস্ত কোম্পানি যে পরিমাণে লাভ করে প্রতি বছর, ইরান শুধু হরমুজ প্রণালী থেকেই সেই পরিমাণে লাভ করবে, টাকা পাবে। এদিকে লোহিত সাগরে আরেকটি সৌদি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেন। এরপরেও অর্থাৎ লোহিত সাগরে একের পর এক হুতিরা হামলা চালানোর পরেও তেলের দাম কমেছে। কেন কমছে তেলের দাম? সুপ্রিয় দর্শক, এই কয়েকটি বিষয় নিয়ে এখন তার আলোচনা। আশা করি আলোচনা ভালো লাগবে, আর আপনারা শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথমেই বলেছিলাম, মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ, তার সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। কোথায় হয়েছে? ক্যাম্প ডেভিড বৈঠকে। কয়েকদিন আগে ক্যাম্প ডেভিডে যে বৈঠক হলো, সেই বৈঠকে, ওই বৈঠকে বসে সিদ্ধান্ত হয়েছিল ইরানের বিরুদ্ধে ভয়াবহ হামলা চালানো হবে। কিন্তু সেই বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং মার্কিন সামরিক বাহিনীর প্রধান জেনারেল ড্যান কেইন তারা বিরোধিতা করেছিলেন এবং তারা দুজন উদ্বেগ প্রকাশ করেছিলেন কি পরিস্থিতি দাঁড়াবে এই হামলা হলে। তার মূল কারণ ছিল আমেরিকার হাতে প্রচুর পরিমাণে অস্ত্র কমে গেছে। আর কেউ না জানুক, মার্কিন সামরিক বাহিনীর প্রধান জেনারেল ড্যান কেইন তিনি তো জানেন। এবং আমি কিন্তু গতকালকের ভিডিওতেও বলেছি যে আমেরিকার বহু সংখ্যক জেনারেলকে ফায়ার করা হয়েছে, অর্থাৎ বরখাস্ত করা হয়েছে, অনেকে পদত্যাগ করেছে। মানে আমেরিকার মতো একটা দেশ, আমেরিকার মতো একটা সামরিক বাহিনী, তারা ইরানের সাথে যুদ্ধ করতে একেবারে মানে অগোছালো, প্রচন্ড রকমের বিশৃঙ্খল অবস্থায় পড়ে গেছে। এই সমস্ত খোঁজ খবর আর কেউ না জানুক, জেনারেল ড্যান কেইন তিনি কিন্তু জানেন। তারই জানার কারণে তিনি বড় যুদ্ধের বিরোধিতা করেছেন। কিন্তু পিট হেগসেথ তার মান মর্যাদা বাঁচানোর জন্য এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তার অবস্থান ঠিক রাখার জন্য যুদ্ধের পক্ষে তিনি সাফাই গিয়ে যাচ্ছেন। কিন্তু যখন ডোনাল্ড ট্রাম্পের কাছে একদম সুনির্দিষ্ট রিপোর্ট পেশ করা হয়েছে যে অস্ত্র কমে গেছে, থার্ড ইন্টারসেপ্টর যেটা, সেটা 80% শেষ, পেট্রিয়ট ইন্টারসেপ্টর অর্ধেকের বেশি শেষ। আর আগেই তো বলেছি যে আমেরিকার দূরপাল্লার যে দুটো ক্ষেপণাস্ত্র, একটা হচ্ছে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল, আর একটা হচ্ছে প্রিসিশন স্ট্রাইক মিসাইল। এই দুই মিসাইল আমেরিকার এখন যুদ্ধের প্রধান হাতিয়ার। এই দুটো অস্ত্র প্রায় শেষ, সামান্যই আছে, সহজ কথা। এই অবস্থায় আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করে, তখন ইরান তো পাল্টা জবাব দেবে। আমেরিকা কি করবে তখন? এবং ইরান বলে রেখেছিল যে আমেরিকা যদি ইরানের অবকাঠামোতে, জ্বালানি বা রেল সেতু বা রেল স্টেশন, বিমানবন্দর, এই সমস্ত জায়গায় হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যের একদম গুরুত্বপূর্ণ যত জ্বালানি স্থাপন আছে এবং বিমানবন্দর গুরুত্বপূর্ণ সমস্ত সবকিছু ধ্বংস করে দেবে ইরান। এইভাবেই তাদের প্রস্তুতি ছিল এবং তারা কিন্তু ঘোষণা করেছিল, তালিকা প্রকাশ করেছিল। ওইগুলো কি দিয়ে ঠেকাতো আমেরিকা, যার কারণে আমেরিকা এই যুদ্ধ করেনি। কিন্তু আমেরিকা বলে কথা তো বিশ্বের যে 1 নম্বর শক্তি বলে নিজেকে এখনো দাবি করছে, সেই আমেরিকার ক্ষেপণাস্ত্রের অভাবে অথবা ইন্টারসেপ্টর, ইরানের ক্ষেপণাস্ত্র শুট ডাউন করার মতো ক্ষেপণাস্ত্র তার হাতে নেই। এই কথা তো ডোনাল্ড ট্রাম্প মানতে পারেন না। তিনি সবসময় বলেন কি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বিশাল বড় বাহিনী আমেরিকা, এবং তাদের হাতে সবচেয়ে বেশি অস্ত্র, এত বেশি অস্ত্র পৃথিবীর আর কারোর হাতে নেই। তাই যদি হয় তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে তার হাতে এখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র এবং প্রয়োজনীয় সব ধরনের অস্ত্র থাকতে হবে এবং যথেষ্ট পরিমাণে। ওই যে আমাদের বাংলাদেশের টাকায় লেখা থাকে না, চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে, একটা কথা লাগে না, ওই রকম আর কি। আমেরিকা মনে করে যে সে অর্ডার করবে, তার অস্ত্র, তার সামরিক বাহিনী রেডি থাকবে এবং শুরু করে দেবে। এখন ইরানের বিরুদ্ধে বিশাল বড় যুদ্ধ করবে, কিন্তু ইরানের পাল্টা প্রতিক্রিয়া কি করে থামাবে সেই যন্ত্রপাতি নেই, তাহলে হবে কি করে? এই জায়গায় ডোনাল্ড ট্রাম্প গেছে খেপে পিট হেগসেথের উপরে। পিট হেগসেথ যুদ্ধমন্ত্রীর উপরে খেপে গেছেন এবং তিনি তো ফুল মিনিস্টার, পিট হেগসেথ উপমন্ত্রী যিনি, তার কাঁধে দায় চাপাইছে। ডোনাল্ড ট্রাম্প একদম তো পাগল না, এই সমস্ত বিষয়গুলো তো বোঝেন। যুদ্ধমন্ত্রীর দায়িত্ব যে কত দূর ক্ষেপণাস্ত্র আছে, কত দূর নেই, কি হবে ইত্যাদি ইত্যাদি। এই যুদ্ধমন্ত্রী যদি নিজের দায়িত্ব এড়িয়ে আর একজন প্রতিমন্ত্রীকে বা উপমন্ত্রীকে দায়ী করার চেষ্টা করেন বা বলেন যে উনি জানেন আমি জানি না, তাহলে যুদ্ধমন্ত্রী থাকার কি প্রশ্ন, থাকার কি প্রয়োজন, তাই না? এই জায়গায় ডোনাল্ড ট্রাম্প প্রচন্ডভাবে খেপে গেছেন। এবং আরো কয়েকদিন আগে একটা খবর বের হয়েছিল, আমিও ভিডিওতে বলেছিলাম, আরো 15-20 দিন বা 1 মাস আগে, যে ইরানের বিরুদ্ধে আসলে আর বড় যুদ্ধ করতে চান না ডোনাল্ড ট্রাম্প, জেডি ভ্যান্স এবং সেনাপ্রধান ড্যান কেইন। আর যুদ্ধের পক্ষে ছাপাই গেছেন পিট হেগসেথ, তারপরে মার্কো রুবিও। এরা এটা নিয়ে মার্কিন প্রশাসন কিন্তু ভেদাভেদ, অর্থাৎ বিভাজন সৃষ্টি হয়েছে, পার্থক্য হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, ফাটল হয়েছে। তো সেই আলাপ আলোচনার 15-20 দিন বা 1 মাস পরে এসে এখন যখন এই আলোচনা উঠছে যে ইরানের বিরুদ্ধে হামলা চালালে ইরান যে পাল্টা প্রতিক্রিয়া দেখাবে, ইরান যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মারবে ঝাঁকে ঝাঁকে, সেগুলো ঠেকানোর মতো কোনো ইন্টারসেপ্টর তাদের হাতে নেই পর্যাপ্ত। এবং তাদের হাতে যা আছে এগুলো যদি খরচ করে ফেলা হয়, তার কিছুদিন পর ইরান যখন একাধারে মারতে থাকবে, সেইগুলো তারা ঠেকাতে পারবে না। আর চীন, রাশিয়া, উত্তর কোরিয়া তো পরে থাকলো, চীন, রাশিয়া, উত্তর কোরিয়া কিন্তু ভেতরে ভেতরে অন্য লাইনে আছে। গতকালকে বলেছি, আমি আবার বলি, গতকালকে কিন্তু চীনা বিমান বাহিনী তারা পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে, বিমান থেকে কিভাবে ছোড়া যাবে সেটা।
ওপাশে জাপানকে প্রচন্ড রকমের হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। দুটো বিষয় কিন্তু খুবই ইঙ্গিতপূর্ণ। সেই জায়গায় ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে যদি আমেরিকার সমস্ত অস্ত্র খরচ করে ফেলে, তাহলে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এদের বিরুদ্ধে যদি কোনো রকম যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে কি করবে? আমেরিকা তো একটা রণে ভঙ্গ দেবে। এই জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্পের মেজাজ খারাপ হয়েছে এবং তিনি পিট হেগসেথের সাথে খুব রাগারাগি করেছেন। আমার কাছে কেন জানে মনে হচ্ছে এই যুদ্ধ পরিস্থিতির কারণে পিট হেগসেথকে তার পজিশন থেকে সরিয়ে দিচ্ছে না। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এতে ডোনাল্ড ট্রাম্প যে লোক, তাতে এতদিন তার যুদ্ধমন্ত্রীকে সরিয়ে দেওয়ার কথা, বরখাস্ত করে দেওয়ার কথা, কিন্তু এখনো দেননি। আমার কাছে মনে হচ্ছে যুদ্ধ পরিস্থিতিটা একটা জায়গায় যাওয়ার পরে, অর্থাৎ একটা সমাধানে যাওয়ার পরে এই কাজ করবে। তবে সমাধানটা কি সহজ? ইরানের পক্ষ থেকে একদম পরিষ্কার করে বলা হচ্ছে সমাধান মোটেই সহজ না। সহজ না কেন? আমেরিকা, পাকিস্তান, কাতারের মধ্যস্থতায়, তুরস্কের মধ্যস্থতায় যে ইসলামাবাদ সমঝোতা স্মারক সই করলো, সেই সমঝোতা স্মারক তারা ভেঙেছে, তারা লঙ্ঘন করেছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ইরানের উপরে যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা কিছু শিথিল করেছিল, সেইগুলো পুনর্বহাল করেছে। ইরানের বিদেশে যে সমস্ত আটকে থাকা সম্পদ, টাকা পয়সা, সেগুলো ফেরত দেওয়ার কথা, সেগুলো এখন দেয়নি। অর্থাৎ যে সমঝোতা ছিল তার কিছুই বাস্তবায়ন হয়। আবার এখন আমেরিকা যদি হরমুজ নিয়ে সমাধান চায়, যদি বলে যে আমরা একটা সমাধান করে আসো, ইরানকে যদি বলে, তো ইরান তো সর্বপ্রথম বলবে যে তুমি তো চুক্তি মানো না, তুমি তো সমঝোতা মানো না, তুমি তো প্রতিশ্রুতি মানো না, তুমি যেটা বলো সেটা করো না। দ্বিতীয়ত বলবে তুমি যে ইসলামাবাদ সমঝোতা স্মারকে সই করেছিলে সেইগুলো আগে বাস্তবায়ন করো, তারপর তুমি আমার সাথে আলোচনা করার কথা বলো। তখন কি করবে? অতএব সমস্যার সমাধান কিন্তু খুব সহজ না। এবং আমি আপনাদেরকে বলি, আমেরিকা যদি ইরানের সাথে সমাধান করতে চায়, তাহলে আমেরিকাকে অনেক কিছু হারাতে হবে। আগের বার যে 14 দফা সমঝোতা হয়েছিল, তার প্রত্যেকটা দফা ইরানের পক্ষে ছিল। এবার হয়তো আরো একটা জড়িয়ে দেবে এবং সেগুলো মেনে নিতে হবে। সবচেয়ে বড় যে বিষয়টা মানতে হবে সেটা হচ্ছে হরমুজ প্রণালী নিয়ে যে ইরান এবং ওমানের ভিতরে ম্যানেজমেন্টের যে চুক্তি হচ্ছে, এই চুক্তি ডোনাল্ড ট্রাম্পকে মানতে হবে। সেই চুক্তিতে কি বলা হচ্ছে? সেই চুক্তিতে প্রথমত এবং প্রধানত বলা হচ্ছে হরমুজ প্রণালীতে কোন কোন জাহাজ পারস্য উপসাগরে প্রবেশ করবে সেটা ঠিক করবে ইরান। তার মানে কি? তার মানে হচ্ছে সমস্ত পণ্যবাহী জাহাজ পারস্য উপসাগরে যেতে পারবে হরমুজ প্রণালী দিয়ে। কিন্তু যদি ইরান মনে করে যে এই জাহাজটা ইসরায়েলের, ওই জাহাজটা আমেরিকার, এই দুটো জাহাজ যেতে পারবে না, যেতে পারবে না, কথা নেই। আর অস্ত্র সামরিক সরঞ্জাম নিয়ে তো ইরান কোন জাহাজকে হরমুজ প্রণালী পারবে পারস্য উপসাগরে যেতে দেবে না। তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সমস্ত ঘাঁটি, এগুলোর একটাও সচল রাখা সম্ভব হবে না। শুধু তাই না, দেখেন কি হয় যদি যুদ্ধবিরতি হয়, আবার সমঝোতার প্রশ্ন আসে এবং এই পরিস্থিতি সমাধানের কথা আসে, তাহলে ইরান সবচেয়ে বড় দুটো প্রশ্ন তুলবে যে আমাদের নেতাকে, আমাদের কর্মকর্তাদেরকে তোমরা হত্যা করলে কেন? এটা জবাব দাও। আরেকটা প্রশ্ন আসবে যে তোমরা কোন কারণে এখানে সামরিক ঘাঁটি রাখো, ঘাঁটি সরাও। এই বিষয়গুলোর সমাধান কি আমেরিকার হাতে কি আছে? সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে অ্যাকচুয়ালি আমেরিকার জন্য বড় রকমের সমস্যা অপেক্ষা করছে। এই সমস্যার সমাধান সে সহজে করতে পারবে না। এবং ফাইনালি তাকে এখান থেকে বেশ, আমার কাছে মনে হয়, অনেকটা অপমানজনকভাবে বের হয়ে যেতে হবে। হরমুজ প্রণালী নিয়ে ইরান এবং ওমানের সাথে যে চুক্তি হচ্ছে, তাতে ইরান হরমুজ প্রণালী ব্যবহার করা জাহাজকে টোল দিতে বাধ্য করবে, এটা মেনে নিতে হবে। এটা মাস্ট, ফাইনাল। 5 থেকে 7%, এখনো মনে হয় ফাইনাল নেই, বা এমন হতে পারে যে কোনো জাহাজের জন্য 5%, কোনো জাহাজের জন্য 7%, পণ্য ভেদে, পণ্যের মূল্য বুঝে টোল দিতে হবে। তো সেই হিসেবে দেখা যাচ্ছে এই যুদ্ধের আগে যে পরিমাণে প্রতিদিন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করতো, সেই হিসাব যদি করা হয় যে সেরকম পরিস্থিতি আবার ফিরে আসবে তো বটেই, তাহলে প্রতিদিন ইরান যে পরিমাণে টোল আদায় করবে সেটা শুনলে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি সবসময় বলেছি দর্শক, ইরানের পক্ষে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকা সম্ভব না। এবং যে সাহসী আক্রমণ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল 40 দিন ধরে, তারপরে 13 দিন ধরে তারা যেই হামলা করেছে, যে কোনো দেশ ধ্বংস হয়ে যাবার কথা। কিন্তু ইরান টিকে আছে, শুধু টিকে নেই, হরমুজ প্রণালীতে তার নিয়ন্ত্রণও সে এখন প্রতিষ্ঠা করে ফেলছে। ওমানের সাথে চুক্তি করছে এবং সেখানে তারা বলছে যে হরমুজে চলাচল জাহাজের উপর ট্যাক্স নেবে, তাদের নিরাপত্তা, তার সুযোগ সুবিধা বৃদ্ধি, পুরো দায়িত্ব ইরানের নেবে। এবং এখন দেখেন আমেরিকা কিন্তু চুপ করে বসে আছে। তো এটা সম্ভব কিভাবে হয়েছে? সম্ভব হয়েছে এই কারণে, ইরানের ইসরায়েলের পিছনে যেমন যুক্তরাষ্ট্রের শক্তি, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যেমন প্রকাশ্যে হামলা করেছে, ইরানের সাথে অন্য কোনো বড় দেশ যুক্ত হয়নি সত্য, কিন্তু তারা জান প্রাণ দিয়ে কিন্তু ইরানকে সহায়তা করেছে। ইরানের সামরিক শক্তির যে অপূর্ণতা, যে অক্ষমতা, সেগুলো পূরণ করেছে চীন, সেই সাথে রাশিয়ার হয়তো নৈতিক সমর্থন ছিল, রাশিয়ার হয়তো বড় ধরনের কোনো যুদ্ধাস্ত্র ব্যবহার হয়নি, কিন্তু চীনেরটা পরিষ্কার, এবং এটা কিন্তু আমেরিকা জানে, জেনেও চুপ করে বসে আছে। এবং খেয়াল করবেন, কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প চীন সফর করেছে, মিষ্টি মিষ্টি কথা বলেছে, উদ্দেশ্য ছিল যে চীনকে একটু নিবৃত করা। এখানে বলা হচ্ছে, একটা লেখা দেখেন, চীনা ক্ষেপণাস্ত্র ইরানকে যেভাবে যুদ্ধে টিকিয়ে রেখেছে, চীনের তৈরি শত শত কাঁধে বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ম্যানপ্যাডস নীরবে ইরানে পৌঁছে যাওয়া ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার উচ্চ ঝুঁকির সংঘাতে একটি গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করে। কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অবিরাম বিমান হামলায় ইরানের সামরিক অবকাঠামো যখন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, তখন বেইজিং
জাঁকজমকপূর্ণ কূটনৈতিক সম্মেলন বা ভারী যুদ্ধ ট্যাঙ্ক নয়, বরং বহনযোগ্য স্বল্প পাল্লার প্রাণঘাতী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে হস্তক্ষেপ করেছে। স্বল্প উচ্চমাত্রায় উড়ন্ত লক্ষ্যবস্তু ধ্বংসে সক্ষম এই গোপন প্রতিরক্ষা সহায়তা পারস্য উপসাগরে পশ্চিমা আকাশ আধিপত্যের জন্য সরাসরি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফলে ওয়াশিংটন যে দ্রুত আকাশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অভিযান কল্পনা করেছিল, যে পুরো আকাশে তাদের নিয়ন্ত্রণ থাকবে একক, তা এখন পরিণত হয়েছে দীর্ঘস্থায়ী এবং অসম যুদ্ধের এক ক্লান্তিকর লড়াইয়ে। তার মানে কোনোভাবেই এখন স্থলভাগ দিয়ে আক্রমণ করার এই চিন্তা দূরে থাকে, আকাশ পথে যে তারা হামলা চালাতো সেটাও এখন তাদের জন্য দূর হয়েছে। কারণ এই যে স্বল্প মাত্রার সাশ্রয়ী ক্ষেপণাস্ত্রগুলি যেটা নিজ দিয়ে যে আঘাত করে, সেইগুলো একের পর এক ছুটতে থাকে ইরান, যার ফলে আমেরিকা এবং ইসরায়েলের যে বিমান হামলা, সেই বিমান হামলা পর্যন্ত এখন বিপর্যস্ত। এবং তারপরেও রাতের বেলার অন্ধকারে তারা বাড়ছে সত্য, কিন্তু তাতে ইরানকে কাবু করা যাচ্ছে না। এর আগে আমি বলেছি যে ইরানকে সমর্থন করছে চীন। কেন? এশিয়ার একটা দেশে এসে আমেরিকা যুদ্ধে জয়লাভ করবে, ইরানকে যুদ্ধে পরাজিত করে সেখানে আধিপত্য স্থাপন করবে ইসরায়েল এবং আমেরিকা, এটা চীন কোনোভাবে হতে দেবে না। কারণ এটা চীনের জন্য বড় বিপদ। ইরানে যদি ঘাঁটি গাড়তে পারে যুক্তরাষ্ট্র, তাহলে চীন একটা হুমকির মুখে পড়বে। চীন এটা কোনোভাবেই যুক্তরাষ্ট্রকে হতে দেবে না। এখন চীন কি সরাসরি যুদ্ধে যাবে না? চীন অত্যন্ত কৌশলী একটা দেশ, সে কখনো সামনাসামনি যুদ্ধ করবে না, কিন্তু ভেতর থেকে সাপোর্ট দেবে। যেমন দেখেন ভারতের সাথে যেই পেলগাম ঘটনায় যে যুদ্ধ হলো এবং ভারতের সেই দামি দামি যুদ্ধ বিমানগুলি পরাস্ত হলো, কারণ কি? সেখানে চীন সাথে সাথে এমন সহায়তা করলো যে তাদের পুরো মানে বিমান চলাচলের যেই নেটওয়ার্কটা এলোমেলো হয়ে গেল এবং ধরা পড়লো ক্ষেপণাস্ত্রের আওতায়, এবং সেগুলি একের পর এক ধ্বংস হতে থাকলো। চীনের সাথে যাদের একেবারে মনে করে আমার স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ, সে জান প্রাণ দেওয়ার চেষ্টা করে। যেমন ইরানকে সে হাতে দেবে না। কেন হাতে দেবে না? এই কারণে যে ইরানের তেল তার দরকার, এবং তেলের বিনিময়ে সে সমস্ত যুদ্ধ অস্ত্র দিচ্ছে। এক অর্থে যে সে বাণিজ্য হচ্ছে তার, অন্যদিকে আমেরিকা এবং ইসরায়েলকে ঠেকাতেও পারছে। আর সেই কারণে কিন্তু এখনো পর্যন্ত ইরান যুদ্ধে টিকে আছে, এবং শুধু টিকে নেই, এখন উল্টা বরং দাপট দেখাচ্ছে।